নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবেসি তোমায় গল্পের ৩৯তম পর্ব। আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্টে জানান প্লিজ। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সঙ্গে থাকুন। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে বিদিশা সোহমের সম্বন্ধে তার বাবাকে সমস্ত কথা বলে দেয়। এদিকে আবার সোহমকে কারা যেন পেছন থেকে আঘাতও করে বেশ জোরে। এবার কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। কিছু ঠিক মতো বোঝার আগেই চলল এলোপাথারি মার। মাথায় হেলমেট ছিল বলে রক্ষে। একবার তাকিয়ে দেখলো ২-৩ জন ছেলে একসাথে ঘিরে ধরেছে। সোহমের মন বলল, অজিত ছাড়া এই কাজ কারো নয়, তবে বেঁচে থাকতে হবে তো। মার খেতে খেতেই চোখ বুজে নিল। ছোটবেলায় যখন হোস্টেলে থাকতো, সবারই বাবা মা দেখা করতে আসতো, ভ্যাকেশন হলে সবাই বাড়ি যেত, কিন্তু সোহম পড়ে থাকতো একা। কেউ তো দেখা করতে আসতোই না। কোনো কোনো ছুটিতে আবার হোস্টেলেও থেকে যেতে হতো। ভ্যাকেশন হলে সোহমের বাবার পরিচিত এক বন্ধু সমরেশ জেঠুর বাড়িতে থাকতো সে। বাবা এসেছিল ৩ থেকে ৪ বার মাত্র। সেই সময় হোস্টেলের ছেলেরা প্রায় সোহমকে অরফ্যান বলে খাপাতো। কখনো বলতো ব্যাড মামা, ব্যাড পাপা, অ্যান্ড ইয়ার ব্যাড বয়। সোহমের জ্বলে যেত বুকের ভেতরে। কেউ ছিল না সাহারা দেওয়ার। বাবার কাছে যদি আবদার করত, যদি বলতো বাবা তোমার সাথে আমাকে নিয়ে যাও, বাবা তখন চুপ করে থাকতো। কখনো বা এটা সেটা বুঝিয়ে চলে যেত। সবার চিঠি আসতো, সোহমের আসতো বছরে ২টো। সেটা ছিল জন্মদিন আর ইয়ারলি রেজাল্টের খবরের পর। সেই রাগে, দুঃখে, একাকিত্বে সোহমের চলতো হাত। কেউ খেপালে হাত পা দুটোই চলতো। আর যখন চলতো, মাথা ঠিক থাকতো না। শাস্তি পেয়েছে অগুন্তি। স্কুল থেকে বের করে দেওয়ারও কথা হয়েছিল। কিন্তু বাবার বন্ধু সমরেশ জেঠুর যেহেতু খুব নাম ডাক ছিল, তাই প্রতিবারই রক্ষা পেয়েছে সোহম। একবার তো একটা ছেলেকে এমনভাবে মেরেছিল যে বাঁচার কথাই ছিল না। মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে। কিছু দূর পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না। এই মুহূর্তে সোহমের মনে হলো ও স্কুল মাঠে দাঁড়িয়ে আছে, আর ওকে ঘিরে আছে ওর বন্ধুরা। আর সবাই যেন ওকে দেখে হাসছে আর খিল্লি করছে। সোহম রাগে ফেটে পড়েছে যেন। ওরা মারতে এলে খপ করে ২ হাতে ২টো হকি স্টিক ধরে পাগলের মতো এলো পাথারি উল্টো পাল্টা উধম মার শুরু করলো সোহম। সোহমের মাথায় কিচ্ছু নেই। শুধু মনে হচ্ছে ও সেই বন্ধুগুলোকে পেটাচ্ছে, যারা ওর খিল্লি ওড়ায়। আর মাঝে মাঝে মুখে বলছে, শাট আপ, জাস্ট লিভ মি অ্যালোন, শাট আপ, জাস্ট লিভ মি অ্যালোন। মারতে মারতে হঠাৎ খেয়াল করলো ও শূন্যে লাঠি ঘোরাচ্ছে। সম্বিত ফিরে পেল। নিচে তাকিয়ে দেখলো ৩ জন ধরাশায়ী। তার মধ্যে ২ জন অচেতন হয়ে পড়ে আছে। সোহম নাকের কাছে ২টি আঙুল নিয়ে ধরল। দেখলো শ্বাস আছে। তারপর যে ছেলেটি কোকাচ্ছিল তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এই তোদের মধ্যে অজিতকে? ছেলেটি চুপ করে থাকে। সোহম হকি স্টিক তুলে আবার মারতে গেলে ছেলেটি ভয়ে আর্তনাদ করে বলে, আমি অজিত। কেন এসেছিস আমাকে মারতে? কোন পাকা ধানে মই দিয়েছি তোর? অজিত ভয়ে ভয়ে আস্তে আস্তে বলে, বিদিশা। সোহম চিৎকার করে ওঠে, কি বললি? অজিত মৃদুস্বরে বলে, বিদিশা আমার। সোহম যেন তাণ্ডব রূপ নিয়েছে। অজিতের চুলের মুঠি ধরে রাস্তার মাঝে ফেলে বেধড়ক মারতে শুরু করলো। রাস্তার ধারে জমা কাদার মধ্যে মুখ চুপিয়ে উঠিয়ে বলল,
ফের যদি এই মুখে বিদিশার নাম নিস, নাক দিয়ে শ্বাস পড়বে না আর, মনে রাখিস। সাবধান, আমি যে সে নই, আমি সোহম, মনে রাখিস নামটা। চুলের মুঠি ছেড়ে দিয়ে পিঠে আরো দুটো সজোরে লাথি মেরে বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। সোম ভেতরে রাগে ফেটে পড়ছে এখনো। কথাগুলো যেন এখনো কানে স্পষ্ট বাজছে। বাড়িতে ঢুকেই পকেট থেকে ফোনটা বের করে সোফায় ছুঁড়ে মেরে বাথরুমে ঢুকে শাওয়ার চালিয়ে দিল। গায়ে যেমন জামা কাপড় ছিল তেমন করে ভিজছে। এক নাগাড়ে ভিজতে ভিজতে কাঁদতে কাঁদতে বসে পড়ল আর বলতে লাগলো, আমার মা খারাপ না, আমার বাবা খারাপ না, আমি খারাপ না। এত বছর পর পুরনো ঘা, পুরনো আতঙ্ক সোহমকে যেন ভেঙে চুরে শেষ করে দিয়েছে। চেষ্টা করলেও পারছে না জোড়া লাগাতে। কাঁদতে কাঁদতে চোখের জলও যেন শেষ। নির্বিকারভাবে শাওয়ারের তলায় বসে আছে সোহম। ভিজছে অনবরত, ভিজেই চলেছে। নির্লিপ্তভাবে শূন্য দৃষ্টিতে তাকিয়ে সোহম ভিজছে, যেন আদি অনন্তকাল ধরে সোহম ভিজবে। একটা সময় শীত করতে আরম্ভ করলে বাস্তবে ফিরে এলো সোহম। ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো সোহম। জামা কাপড় ছেড়ে মেঝেতে শুয়ে পড়ল, যদি একটু জ্বালাটা কমে। বিদিশা ফোনের পর ফোন করে যাচ্ছে। সোহম ধরতে পারবে না। ধরলে যদি নিজেকে কন্ট্রোল না করতে পারে, যদি সব কথা জেনে যায়, পাগলির কোনো ঠিক নেই, চলেও আসতে পারে। ওর থেকে চুপ থাকা অনেক ভালো। একটু সুস্থ হলে উঠে বসলো। নিজেকে ভালো করে চেক করে নিল কোথায় কোথায় ব্যথা পেয়েছে। তারপর সিগারেট ধরালো একটা। এখন অনেক সুস্থ বোধ করছে। ওদের তিনজনের অবস্থা চিন্তা করে ঠোঁটের কোণায় এক চিলতে হাসিও ফুটে উঠল। মনে মনে বলল, তোরা কোনোদিনও বুঝতে পারবি না কোন ধাতুতে আমি গড়া। ভাগ্য পিটতে পিটতে আমাকে ইস্পাত করে দিয়েছে। ফোনটা আবার বেজে চলেছে। সোহম বুঝল এবার ফোন না ধরলে মুশকিল আছে। ফোনটা ধরতেই ওপাশ থেকে হাউমাউ করে কেঁদে উঠল বিদিশা। সোহমকে কিছু বলারই আর সুযোগ দিল না। কাঁদতে কাঁদতে বিদিশা সোহমকে বকতে থাকে। এই কেমন মানুষ তুমি? তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? তুমি কি জানো না আমার কত চিন্তা হয় তোমার জন্য? প্রথম দিন দেখেছি কত জোরে বাইক চালাও তুমি, আশেপাশের কিচ্ছু খেয়াল রাখো না। তুমি কি জানো না ফোন না তুলতে আমি ভয় পাই? 3 ঘন্টা 15 মিনিট হয়ে গেল, কোনো সাড়া শব্দ নেই। ফোন করলে ফোন ধরছো না, নিজেও ফোন করছো না, একটু ভালোবাসো না আমাকে। ব্লা ব্লা ব্লা। বিদিশা তো থামতেই চায় না। একটা ছোট্ট ধমক দিয়ে থামায় সোহম। বিদিশার অভিযোগের পাতা উল্টায় সোহম। সেই লাইনটাতে গিয়ে দাঁড়ায় যেখানে বিদিশা সোহমকে বলেছে যে প্রথম দিন দেখেছে সোহমকে বাইক চালাতে। সোহম জিজ্ঞেস করে, প্রথম দিন মানে কোন দিন? কোন দিন দেখেছো তুমি আমাকে? কেন? যেদিন আমি জয়েন করি একটা নীল রঙের প্রিন্ট করা শার্ট পরেছিলে তুমি। কোন জায়গাটায় দেখেছো? খেলাঘর মোড়ে। তুমি কোথায় ছিলে? রিকশায়। রিকশা কথাটা শুনে সোহম যেন একটা বড় অঙ্কের হিসেব মিলিয়ে ফেলল। বিদিশাকে বলল, তোমার রিকশাওয়ালা একটা সবুজ রঙের জামা পরেছিল, তাই না? চিন্তিত বিদিশা বলল, সে তো খেয়াল নেই। তোমার খেয়াল নেই, তাই তো? কিন্তু তোমার নজর দেখো, রাস্তার কোন ছেলে কি রঙের কি প্রিন্টের শার্ট পরেছে ঠিক সেটা দেখেছো, কিন্তু যার সাথে ছিলে সে কেমন সেটা খেয়াল করনি। বিদিশা হকচকিয়ে যায়, বলে, কি বলতে চাইছো তুমি? কি আর বলবো, বলছি সব মেয়েরাই সমান,
মানে মানে সুন্দর হ্যান্ডসাম ছেলে দেখলেই হলো, একেবারে স্ক্যান করে ফেলো তোমরা, তাই না? পারলে চোখ দিয়ে ভেতরে কি পড়া আছে সেটাও দেখে নাও। এই কি বলছো তুমি? আমি কি বলছি আর তুমি কি বলছো? সোহম বলে, বোঝাও তুমি কি বলছো। বিদিশা বলে, আমি বলছি বাইক তুমি জোরে চালাও, তাই টেনশন হচ্ছিল। আমিও তো সেটাই বলছি। তুমি কোথায় এক কথা বলছো? কেন এক নয়? একটা সুন্দর দেখতে ছেলে বাইক নিয়ে স্পিডে চলে গেল, মনের মধ্যে স্ক্যান করে রেখে দিলে। কিন্তু তোমার রিক্সাওয়ালা যে রাস্তার মাঝখান দিয়ে রিক্সা চালাচ্ছিল, সেটা তো হুঁশ ছিল না। আমি ফোন রাখলাম, পরে কথা হবে। বাবা কাল ছুটি পাবে, পারলে এসো। রনি ভঙ্গ দেয়াতে সোহম বেজায় খুশি। বলল, ফোন রেখে দিয়ে আবার কাঁদবে নিশ্চয়ই। কাঁদবো কেন? এই যে ফোন করেই তো কাঁদছিলে, তাই বললাম। তবে আবার কাঁদলে ফোন করো, রিক্সাওয়ালার সাথে হিসেবটা বাকি আছে তো। বিদিশা রেগে মেগে বলল, যাচ্ছে তাই, বলে ফোনটা কেটে দিল। স্বস্তির শ্বাস ফেলল সোহম। বিদিশা ফোন রাখতে খাবার দেওয়া ডেলিভারি ছেলেটাকে ফোন করলো। কিরে, খাবার দিবি না আজকে? গেছিলাম তো দাদা, দরজা ভেতর থেকে বন্ধ ছিল, ভাবলাম ঘুমিয়ে পড়েছ। না না, খাবারটা দিয়ে যা। আর শোন, আসার পথে কোনো ওষুধের দোকান থেকে জ্বরের ওষুধ আর পেন কিলার আনিস তো। ধীরে ধীরে গায়ের উত্তাপ যেন বাড়ছে, তেমন ব্যথায় ফেটে পড়ছে যেন শরীর। বিছানায় শুলে আর উঠতে পারবে কিনা কে জানে। কোনো রকমে নিজেকে ঠেলে ধরে সোফায় বসে থাকলো ছেলেটির অপেক্ষায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আচ্ছা, সোহমকে যে অজিত মেরেছে সেটা কি বিদিশা জানতে পারবে? সোহম বিদিশাকে জানাবে? সেটি আসতে চলেছে পরের পর্বে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবে।